ওয়েলকাম ব্যাক। তোমরা শুনছো গল্পওয়ালার 59 নম্বর এপিসোড। আর আজকের এপিসোডে তোমাদের জন্য থাকছে একটা স্পাইন চিলিং ঘোস্টলি কল রেকর্ডিং, যেখানে আমার সাথে কলে থাকছে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা থেকে সোনালী প্রতিহার। আজকের কল রেকর্ডিংয়ে সোনালী তার বাবার মৃত্যু নিয়ে কিছু ঘটনা আমাদের সাথে শেয়ার করেছে, যেখানে আমরা বুঝতে পারবো যে একজন আত্মা বা একটা আত্মা যদি চায় বা স্পিরিট যদি চায়, তাহলে কি কি ভাবে তার এক্সিস্টেন্সকে ফিল করাতে পারে। দেখো, মৃত্যুর পর আত্মার দোষ পাওয়া নিয়ে আমরা এর আগে অনেক ঘটনা শুনেছি, অনেক গল্প শুনেছি, কিন্তু আজকের ঘটনাটা সম্পূর্ণ অন্যরকম। তাই আজকের ঘটনাটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা অবশ্যই শুনতে হবে, তাহলেই সেই গায়ে কাঁটা দেওয়া ফিলটা তোমরা অবশ্যই পাবে। তো তোমরা যারা আজকের এপিসোডটা এই মুহূর্তে লাইভ দেখছো, তারা অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমরা কারা কোথা থেকে আজকের এপিসোডটা দেখছো। আর তোমরাও যদি চাও তোমাদের জীবনে ঘটে যাওয়া কোনো রিয়েল লাইফ হরর ইনসিডেন্ট আমার সাথে শেয়ার করবে, তারা আমার ইনস্টাগ্রাম আইডি storyteller_অরিত্রকে ফলো করে ইনবক্সে ঘটনা লিখে পাঠাতে পারো। এখন ঘড়িতে রাত 10টা, আর আমি অরিত্র থাকছি তোমাদের সাথে মারাত্মক একটা ঘোস্টলি কল রেকর্ডিং নিয়ে। স্পটিফাই অরিজিনাল হরর পডকাস্ট। হাই সোনালী, কেমন আছো? ভালো আছি। তো গল্পওয়ালার ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজে আজকে তুমি তোমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদের সকলের সাথে শেয়ার করতে চলেছো। কতটা এক্সাইটেড? খুব এক্সাইটেড দাদা। আমি প্রথম থেকেই তোমার গল্প বলার এপিসোড গুলো শুনি, আমার খুব ভালো লাগে শুনতে। সেই জন্য আমি ভাবলাম যে আমিও আমার জীবনে যে ঘটনাটা ঘটেছে সেটা তোমাদের সাথে শেয়ার করি, তো তোমার দর্শক বন্ধুদের সাথে শেয়ার করি। হ্যাঁ, আমিও ভীষণ এক্সাইটেড, কারণ আমিও অনেকটা আশাবাদী যে আজকের এপিসোডটা ভীষণ জমজমাট হতে চলেছে, যে ঘটনাটা তুমি আমাদেরকে শোনাবে তার মাধ্যমে। তো আমি শুরুতেই চলে যাব তোমার কাছে, যে কি ঘটেছিল। ঘটনাটা ঘটেছিল দাদা আমার জীবনে 2021 সালে। আচ্ছা। 2021 সালে আমার কাছে খুব লাকি ইয়ার ছিল, কিন্তু আবার শেষের দিকটা আমার কাছে খুব খারাপই ছিল। কারণ 2021 সালে আমার মেয়ে হয় এবং খুব ভালোই চলছিল, দাদা দিন কাটছিল। কিন্তু সেপ্টেম্বর মাসে 2021 সালে আমার মেয়ের মুখে ভাতের পর, যখন আমার মেয়ের মুখে ভাত দেওয়ার পরে হয় না যে মামা ভাত খাওয়াতে হয়, তো মামা ভাত খাওয়াতে নিয়ে গেছিলাম। মামা ভাত খাওয়ানোর পর তিনি আমার ঠাকুমা হঠাৎ অসুস্থ হয়ে যায় এবং ব্রেন স্ট্রোক হয় এবং হসপিটালাইজড হয়, খুব ক্রিটিক্যাল কন্ডিশন। এবং তারপর সেই সময়টাতে বাবা এবং ঠাকুমা খুব নিজেদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল, কিন্তু হঠাৎ আমার বাবা আমার ঠাকুমাকে দেখতে আসে না, এরকম পরিস্থিতির মাঝখানে। তো তারপর যখন ডাক্তার বলেই দিল যে মানে ওনার যে কোনো মুহূর্তে যা কিছু হয়ে যেতে পারে, মানে উনি এভাবে থাকতেও পারেন আবার চলে যেতেও পারেন। সেই সময় বাবা এলো, হসপিটালে সবাই ছিলাম আমরা। হঠাৎ বাবা এলো, ঠাকুমার দিকে দেখলো, তাকালো এবং একটা কথাই বলেছিল, দাদা, যে তুই এত চিন্তা করছিস কেন, আমি তোর ঠাকুমার আগেই চলে যাবো, আমি আর বেশি দিন বাঁচবো না। এই কথাটার অর্থটা দাদা আমি সেদিন বুঝতে পারিনি। তারপর সেপ্টেম্বর মাসের পর হঠাৎ করে পুজো এলো। কথাটা তোমার বাবা বলেছিল? হ্যাঁ, এই কথাটা আমার বাবা বলেছিল, আমার ঠাকুমার দিকে তাকিয়ে হঠাৎ দেখে। তারপর পুজো ভালো মোটামুটি যেমন হোক কাটলো। পুজো কাটার পর এবার হঠাৎ আমার বাবা একটা কথা বলি, যে আমার বাবা ড্রিঙ্ক করতেন। তো বাবা ড্রিঙ্ক করার কারণে বাবার হচ্ছে প্রায় সোডিয়াম পটাশিয়াম ফল্ট করতো। তো সোডিয়াম পটাশিয়াম ফল্ট করলে লাইনের সাথে সোডিয়াম পটাশিয়াম দিয়ে দিলে তিনি আবার ঠিক হয়ে যেতেন, মানে এটা নর্মাল ব্যাপার ছিল। তো বাবা পুজোর পর হঠাৎ আবার এরকম বাবাও অসুস্থ হয়ে যায়। তো আমরা ডাক্তার দেখাই, ডাক্তার বলল সেরকম কিছু না, ওই সোডিয়াম পটাশিয়াম ফল্ট করেছে, আবার ওনাকে দিয়ে দিলেই উনি ঠিক হয়ে যাবেন। তো এবার সোডিয়াম পটাশিয়ামটাকে দেওয়া হলো, সে মোটামুটি সুস্থ হলো। আবার ততদিনে ঠাকুমাও মোটামুটি ওই
বিছানায় সবকিছু, বাড়িতে ওনাকে হাসপাতাল থেকে রিলিজ করে নিয়ে বাড়িতে আনা হয়েছে, ওনার বিছানায় সবকিছু হচ্ছিল, মানে উনি বিছানায় ছিলেন। তো এবার ঠাকুমা তো ভাবে আছে। এবার বাবা হঠাৎ করে একদিন দুপুরবেলা, সে সময় আমি ছিলাম ওখানে, হঠাৎ করে বাবা একদিন দুপুরবেলা বাথরুমে পড়ে যায়, এবং বাথরুমে পড়ে যাওয়ার পর সেই কথাটা এবার কাউকে বলেন। প্রথমে বাথরুমে পড়ে গেছে, এবার এসে বলতে জানিস আমি পড়ে গেলাম। তো আমি বাবাকে বললাম যে তাহলে কোথায় লেগেছে? না কোথাও লাগেনি, পায়ে একটু লেগেছে, ও ঠিক হয়ে যাবে। তো ওই পায়ে লাগাটা দাদা জাস্ট একটা এরকম কালচিটের মতো দাগ হয়েছিল, সেটা আস্তে 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 গোটা পাটা স্প্রেড করে গেল, এবং তোমার গোটা পাটা একদম বিভৎস ভাবে মানে ফুলে গেল, এবং মনে করো শরীরের সমস্ত রক্ত পায়ে এসে জমা হয়ে গেল। তো এবার তাকে নিয়ে এবার কোথায় যাব? এবার ওখানকার মেদিনীপুরের ডাক্তার দেখিয়েছিলাম। এবার মেদিনীপুরের ডাক্তার তো বলেই দিলেন যে এনাকে কিছু করার নেই, ইনি আর বেশি দিন বাঁচবেন না, ইনি হয়তো খুব জোর 1 মাস বাঁচবেন। একদম মুখের উপরে দাদা স্ট্রিক্টলি আমাদেরকে জবাব দিয়ে দিলেন, কারণ এই পাটা আমরা কিছু করতে পারবো না, আমাদের মনে হচ্ছে এটা ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন ওনার শরীরে হয়েছে, ব্যাস এই জন্য হয়েছে। তাও আমরা চেষ্টা করেছিলাম দাদা, ওনাকে এইমস ভুবনেশ্বরে নিয়ে গেছিলাম, ওখানেও এমার্জেন্সিতে ওনাকে ভর্তি করতে পারিনি। তো এবার শেষে আমরা কটকে রাখি ওনাকে 1 মাস। এবার 1 মাস রাখার পর উনি সুস্থ সেভাবে ইমপ্রুভ করছিলেন না, মানে যেমন ওই রকমই চলছিল। এবার আস্তে আস্তে যত দিন যায় শরীরটা আস্তে আস্তে ভেঙে পড়তে থাকে, এবার শরীরের সমস্ত কিছু কমে যেতে থাকে। এবার আমার বাবার কাছে যেহেতু আমার ছোট বাচ্চা, কেউ থাকতে পারেনি, ঠাকুমা বিছানায়, মাও যেতে পারেনি, আর আমার ভাই খুব ছোট, ভাই আমার তখন মাধ্যমিকও দেয়নি। এবার আমার দাদু চেয়েছিলেন, আমার মামা দাদু, উনি আমার বাবার কাছে থাকতেন এবং সমস্ত কিছু বাবার করতেন। তো এবার ফোনে কথা হতো যে বাবা কেমন আছে, কি হয়। তো দাদা একটা কথা বলি, উনি সবসময় ফোনে বলতেন আমি বাড়ি যাবো। ওনার একটাই কথা, আমার যা হওয়ার হবে, আমাকে বাড়ি নিয়ে চল, আমি এখানে থাকবো না। তো এবার যেদিন ওখানের মনে হয় ডাক্তার ওখানেও বুঝতে পেরেছে উনি আর হয়তো বাঁচবেন না। তো যেদিন ওনাকে বাড়ি নিয়ে আসা হয়, ওনার নিজের খাওয়ার ক্ষমতাও ছিল না, নাকে নল পড়ানো ছিল, মুখে অক্সিজেন ছিল। উনি বাড়ি এলেন, আমাদের সবার সাথে দেখা করলেন, মানে তাকালেন, কথা বলতে পারছে না, চেষ্টা করছে কিন্তু তাকাচ্ছে, বলছে আমি ওআরএস খাবো, কি এটা খাবো, ইশারা করছে, এভাবে উনি তাকালেন, কথা বলেন। যেদিনে বাড়ি এলেন সেদিন রাত 1:45 নাগাদ উনি মারা গেলেন। এটা মানে আমাদের সেই সময়টা খুব সিচুয়েশন। এবার ঠাকুমাকে আমরা যেহেতু যে বিছানায়, উনি বুঝতে পারতেন যে কথা বললে, বা উনিও বলতে পারতেন না কথা, কিন্তু আমরা এই ব্যাপারটা ওনাকে জানাইনি, কারণ আমরা চাইনি যে উনি এই ব্যাপারটা জানুক যে ওনার ছেড়ে চলে গেছে। তোমার বাবা তোমার ঠাকুমার সামনে দাঁড়িয়ে বলেছিলেন যে মায়ের আগে আমি চলে যাব। হ্যাঁ চলে যাবো, এটা উনি বলেছিলেন, উনি চলেও গেলেন দাদা। ঠিক আছে, এবার তোমাকে একটা কথা বলি দাদা, যেটা যে আমার ভাইয়ের পড়াশোনার জন্য বা আমার পড়াশোনার জন্য আমরা মেদিনীপুরে ভাড়া বাড়িতে থাকি। আর আমাদের বাড়ি হচ্ছে মেন চন্দ্রকোনা রোডে। ওখানে আমাদের নিজস্ব বাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, ব্যবসা আছে। বাবা ওখানেই থাকতেন, বাবা যাতায়াত করতেন, আর মা ঠাকুমা আমাকে ভাইকে নিয়ে মেদিনীপুরে ভাড়া বাড়িতে থাকতেন। তো উনি মারা গেলেন। এবারে ব্যাপারটা হলো, ঘটনাটা শুরু হলো এবার। আর একটা কথা বলি দাদা, যে আমার বাবা যখন মারা গেছিলেন উনি 3 পুয়া ডোজ পেয়েছিলেন। তো ওটা তো আমরা প্রথমে জানতাম না, তো এবার পরে জেনেছিলাম যে ঠাকুর মশাইয়ের কাছ থেকে যে ডোজ পেয়েছেন ওটা কাটাতে হবে। তো এবার মারা গেলেন, ওনার সমস্ত কাজকর্ম সেরে আমি ফিরলাম, আমার শ্বশুর বাড়িতে ফিরলাম। আমার শ্বশুর বাড়ি এবং আমার ওই চন্দ্রকোনাটাই মানে এক কাছে। তো এবার আমি ফিরলাম। তো এবার সেদিনে আমি আমার হাজবেন্ডকে নিয়ে, আমার খুব মনটা ডিপ্রেস ছিল, আমি ওকে বললাম যে চলো না একবার বাড়ি থেকে ঘুরে আসি, ভালো লাগছে না। তো এবার আমাদের বাড়িটা খুব বড়, খুবই বড় বাড়ি, মানে বাড়িতে 2-3 জন ভাড়াটিয়াও থাকে। তো সেদিন কোনো ভাড়াটিয়া ছিল না দাদা। তো এবার বাবার কাজ ছেড়ে বাবার কাজ ছেড়ে
তারপরে আমরা যখন ফিরে এলাম, তারপরে আমি বাড়িতে গেলাম বিকেলের দিকে যাওয়ার পর দরজাটা দেখলাম খুললাম, খুলে এবার বাড়ি ঢুকছি দাদা। বাড়ি ঢোকার যে গেটটা, ঢোকার সময় বাড়ির গেট কিছু নেই, মানে একদম স্পষ্ট কোনো কিছু নেই। বাড়িতে গেটটা জাস্ট খুলে আমি ঢুকেছি, বাবার রুমটাতে যেয়ে বসলাম। খুব মন খারাপ লাগছে, খুব নিজেকে কষ্ট হচ্ছে, ঘামলে। এবারে আমি ভাবলাম যে আচ্ছা দাদা একটা কথা বলি, যে অনেকে বলে না যে উনি যে বাড়িতে থাকতেন ওই বাড়িতে ওই সময় লাইট জ্বালিয়ে রাখতে হয়, কি ধূপকাঠি জ্বালাতে হয়, এটা বলে। মানে যখন কেউ মারা যান তখন যেই ঘরটায় উনি ওনার থাকতেন বাড়িটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ঘরটা বাড়িটা কখনো ফাঁকা রাখতেন। না না, ওই ঘরটা ফাঁকা ছিল দাদা। মানে অ্যাকচুয়ালি ভাড়াটিয়ারাও নেই। উনি ভাড়া বাড়িতে মারা গেছেন ঠিকই, কিন্তু উনি সোজাসুজি ওনার নিজের বাড়ি চলে এসেছিলেন, এটা আমি অনুভব করতে পেরেছিলাম। উনি ওখানে মারা গেছেন যেটা করে ঠিকই, কিন্তু উনি সোজাসুজি এখানে চলে এসেছিলেন। বাড়িতে জাস্ট ঢুকলাম, ওটা বললাম, কোনো কিছু ছিল না। এবার বাবার রুমটাতে যে বিছানাপত্র আমি বাগালাম, বললো আমাকে যে ওনারা বলেছিলেন যে একটা বাড়িতে একটা লাইট জ্বেলে দেবে আর ধূপকাঠি জ্বালিয়ে রাখতে। মা বলে দিল যে বাবার রুমটা খালি রাখতে না, এটা করে দিয়ে আসবি। তো এবার বাড়িতে জাস্ট আমি ধূপকাঠিগুলো দাদা জ্বালিয়ে আমি এবার উঠেছি বিছানাটা বাগাবো বলে। বিছানাটা জাস্ট বাকিয়ে আমি নেমে এসে দেখি যে ধূপকাঠিগুলো, যতগুলো ধূপকাঠি আমি জ্বেলেছিলাম, একটা পুরো প্যাকেটে যেরকম প্যাকেট হয় প্যাকেট, পুরো সমস্ত ধূপকাঠি নেমে গেছে। তো সেই মুহূর্তে আমি ওইটা গ্রাহ্য করিনি। আমার মনে হয় নেমে গেছে সাধারণত কোনো, কিন্তু আমার বাবা মারা গেছেন হচ্ছে আপনার 24শে নভেম্বর 2021 সালে। তখন শীতকাল, কোনো হাওয়া বাতাস কিছু নেই, হঠাৎ ধূপকাঠিগুলো সব নেমে গেল। ঠিক আছে, সেটা গ্রাহ্য করলাম না, চলে। এবার বাবা বিছানা বাকি, লাইটটা জাস্ট আমি জেলে এসেছি, দরজাটা খুলে দিয়ে এসেছি। আমি বলছি লাইটটা থাক, জ্বালো, দরজাটা খুলে বাড়িটা মানে রুমের দরজাটা খুলে দিয়ে এসেছিলাম। খুলে দিয়ে বাড়িটা গেটে তালা দিয়ে বেরিয়ে আসবো, জাস্ট পাটা বাড়িয়েছি দাদা, একটা পায়রা মরে বাড়ির উঠোনের সামনে পড়ে আছে। এটা কিন্তু আমি ঢোকার সময় ছিল না। আমি যখন বাড়ি ঢুকি বাড়িতে কোনো কিছু ছিল না, একটা পায়রা মরে পড়ে আছে। তো এবার আমি আমার হাজবেন্ডকে বললাম, দেখো না পায়রাটা মরে পড়ে আছে, তুমি এটা ফেলে দাও। ফেলে দিলাম, ফেলে টেলে দিয়ে চাবি টাবি লাগিয়ে সেদিনের মতো চলে এলাম। তারপর দিন এবার আমার কাজ আছে, আমার বাড়ির বাবা মারা গেছে মানে মেরে চাঁদনি যে কাজটা করতে হয়। তো এবার আমার কাজ আছে, আমার কাজের দিন আমি কাজটা ছেড়ে মানে ছাত্র শান্তি যা করতে হয় নিয়ম পালন করে, সেদিন সন্ধ্যাবেলা আমি আমার হাজবেন্ডকে বললাম, চলো আরেকবার বাড়ি যাই, একটু ঘুরে আসি, বাড়িটাতে এখন কেউ নেই, তো একটু ঘুরে টুরে দেখে চলে আসবো। তো ঠিক আছে, আমরা বাড়ি গেলাম যথারীতি। সেই দিনই আমাদের যে ভাড়াটিয়া কাকিমা আছে, মানে যে উনি ভাড়াটিয়া যে কাকিমারা থাকেন, ওনাদের কারো একটা জন্মদিন ছিল। তো ওনারা বাড়ির যে সামনের রুমটাতে ওনারা সেলিব্রেশন করছিলেন, এই সব লোকজন অনেক কিছু ছিল। বাইরে মানে আমাদের মেন রাস্তার ধারেই বাড়ি, মেন রাস্তার ধারে দোকান বাজার সব কিছু আছে, মানে একদম প্রপার রাস্তাঘাট। তখন বাজে সন্ধ্যে 7টা দাদা, মানে যাতায়াত করছে একদম নর্মাল। তো এবার আমি জাস্ট গেছি, দিয়ে এবার বাড়ির দরজাটা খুলবো, যতগুলো লাইট দাদা পরপর জ্বলছিল বাড়িতে, প্রত্যেকটা লাইট পরপর 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 নিভে গেল। জাস্ট পাটা দেওয়ার মাত্রই, মানে চাবিটাও হাতে খুলিনি তখন। সিরিয়াসলি? নিভে যাওয়ার সাথে সিরিয়াসলি, মানে তুমি বাড়িতে ঢোকার সাথে সাথে প্রত্যেকটা লাইট নিভে গেছে? পাটা দিয়েছি, হ্যাঁ ওটা পা, যতগুলো লাইট জ্বলছিল আমার বাড়িতে, অনেক বড় বাড়ি তো, 3-4টা লাইট পরপর গলিতে দেওয়া থাকে, যতগুলো লাইট জ্বলছিল দাদা প্রত্যেকটা লাইট নিভে গেল। নিভে যাওয়ার সাথে সাথে আমার হাজবেন্ড রাস্তার ধারে দাঁড়িয়েছিল, আমাকে বললো, দেখো আজকে রাত হয়ে গেছে, তোমাকে এখন যেতে হবে, তুমি চলে এসো ফেরত। ঠিক আছে, আমিও জাস্ট এভাবে মুখটা ঘুরে ফেরত আসলাম, লাইটগুলো আবার যেরকম ছিল সেভাবে জ্বলে উঠলো। এটা দেখার পরে মানে আমাদের দুজনেরই অবস্থা, মানে আমরা খুব ভয় পেয়ে গেছি, সত্যি আমরা খুব ভয় পেয়ে যাই। কিন্তু আমরা ওখানে কাউকে কিছু বলিনি, মানে ওই যে বাইরে লোকজন ছিল তারা জন্মদিনের পার্টি করছিল, কাউকে কিছু বলিনি, কাউকেই আমরা কিছু বলিনি। আমরা দুজনে জাস্ট বাড়ি ফেরত এলাম, এবং 8 ঘন্টায় বসে বসে ভাবলাম যে এটা আমার সাথে কি হলো, এত লোক জোট সন্ধ্যে 7টার সময় এটা কি ঘটলো আমার সাথে। তো এবার
হলো। তারপর সেই দিনই রাত 10টার সময় আমার কাছে ফোন এলো কাকিমা, যে আমাদের ভাড়াটিয়া কাকিমা। বলে, মুনু, আমার ডাক নাম হচ্ছে মনু, তোমাকে একটা কথা বলি। আমি বলছি, হ্যাঁ বলো না। বলে, তোমরা তো এসব বিশ্বাস করো কিনা জানি না, তো একটা ঘটনা ঘটেছে। আমি বলছি, কেন কাকিমা, কি হয়েছে? না, আমার ভাইয়ের জন্মদিন ছিল, ওরা বন্ধু বান্ধবরা ওখানে জন্মদিন সেলিব্রেশন করছিল। আমি বললাম, হ্যাঁ আমরা তো দেখে এলাম করছিল। তো বলছে হঠাৎ করে হচ্ছে ওরা মদ টদ খাচ্ছিল, বুঝলে ওটা। তো এবার ওরা মদের বোতলগুলো নাকি অটোমেটিক ফেটে গেছে, ফেটে মাটিতে পড়ে গেছে। মানে কোনো কিছু রিজন ছাড়াই অটোমেটিক মদের বোতলগুলো টেবিলে রাখা ছিল, অটোমেটিক ওরা ফেটে মাটিতে পড়ে গেছে। এবং ওটা ওরা কাজ করেনি। তো এবার অনেকক্ষণ নাকি ওরা আরো এসব করছিল, হঠাৎ করে নাকি ছাদের ওপরে কারো হাঁটার আওয়াজ পেয়েছে। হাঁটার আওয়াজ পাওয়ার সাথে সাথে ওরা কি করেছে, ওরা ভয় পেয়ে গেছে, খুব ভয় পেয়ে ওরা চাবি টাবি দিয়ে চলে এসেছে। এই গেল না ফার্স্ট দিনের ঘটনা, মানে বাবা মারা যাওয়ার পর 4 দিনের। তুমি আমাকে একটা কথা বলো, যে তোমাকে যারা বলেছে যে তারা ছাদের উপর থেকে পায়ের শব্দ পেয়েছিল, তো হ্যাঁ হ্যাঁ যারা ওই ড্রিঙ্কস করছিল তারা কি ছাদেই ছিল ওই সময়? না, ছাড়ার নিচে ছিল তারা। তোমার নিচের গ্রাউন্ড ফ্লোরে ছিল। একটা গ্রাউন্ড ফ্লোরের সামনের দিকে একটা রুম আছে, ওটাতে ওরা ছিল, মানে ওটা ওরা ভাড়া নিয়েছে। কাকিমারা ব্যবসার জন্য ওটা ভাড়া নিয়েছে। তো এবার ওই রুমটাতেই ওরা করছিল, পার্টি টাটি করছিল। তো এবার ওরা পায়ের আওয়াজ পেয়েছে, ওরা ভয়ে নাকি চাবি দিয়ে চলে এসেছে, ওখানে আর কেউ যায়নি। এবারে এটা তোমরা একটা ব্যবস্থা করো। আমাকে বললো, দেখো এরকম করলে তো এরকম ভাবে আমরা থাকবো কি করে ওখানে। আমি বললাম, ঠিক আছে কাকিমা, আমি কথা বলছি, আগে বাবার কাজকর্মটা চুকুক। বললাম ওনাদেরকে, গেল ঘটনা। এবার মাকে আমি বললাম যে এরকম বাড়িতে এরকম হচ্ছে, তুমি কিছু একটা ব্যবস্থা করো মা, নাহলে এক কাজ করো, বাবার কাজটা তুমি এখানে এসে করো। তো মা বললো, দেখ ঠাকুমা তো পড়ে আছে এখন, ঠাকুমাকে ছেড়ে আমি ওখানে গিয়ে কাজটা করবো কিভাবে। আমার বাবার কাজটা কিন্তু এই বাড়িতে হয়নি দাদা, ওই মেদিনীপুরেই হয়েছে, ভাড়া বাড়িতে। তো এবার তার কিছুদিন পর, 2-3 দিন পর, আমাদের বাড়িতে আগে একটা ভাড়াটিয়া থাকতো, মানে কাকু থাকতেন। উনি মাঝে মাঝে কি করেন জানেন, সন্ধ্যাবেলা উনি রাত 7টা-9টার দিকে গিয়ে বাড়ির সামনে বসেন এবং মোবাইল টোবাইল দেখেন, এইভাবে একটু সময় কাটান। উনি এরকম একদিন আমাদের বাড়ির সামনে গিয়ে বসে আছেন, বসে মোবাইল টোবাইল ঘাঁটছেন। হঠাৎ ওনার মনে হয়েছে যে আমাদের বাড়ি থেকে কিছু আওয়াজ আসছে, মানে কেউ আছে কথা বলছে এরকম টাইপের। তো উনি ভেবেছেন তাহলে মনে হয় বাড়িতে কেউ আছে, উনি তো শুনেছেন বাবার খবরটা, তাহলে আমি যাই, যে দেখা করে আসি। উনি যে বাড়িতে ঢুকতে যাবেন, দেখেন বাড়িতে তালা। উনি যথারীতি ভয় পেয়ে যান। ভয় পেয়ে এবারে উনি এসে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেন যে, মুনু তাহলে একটা কথা বলি, কিছু মনে করিস না মা। আমি বলছি, কেন কাকু, কি হয়েছে? না এরকম তোদের বাড়িতে আমি ভাবলাম আওয়াজ আসছিল, কেউ আছে, দেখি বাড়িতে গিয়ে তালা। আমি কিন্তু ঘটনাগুলো দাদা শুনছি পরপর, কিন্তু আমি কাউকে কিছু বলতে পারছি না, জিনিসটা অনুভব করছি, বুঝতে পারছি। এবার মাকে যে মানে আমাদের এখানে 10 দিনে বাবার কাজ হয়। তো বলে না সকালবেলা ওই স্নান টান করে জল খাবার খেতে দেয় তাকে। তো এবার জল খাবার খেতে দিতে যেদিনে বাবাকে গেছিলাম, সেদিনে মাকে দিয়ে বলি যে, মা এইরকম ঘটনাগুলো বাড়িতে ঘটছে, সবাই কিন্তু বলছে, তুমি কিছু একটা করো। তো মা তখন আমাকে বলে, তুই এক কাজ কর মা, এখন তো বাবার কাজ না হলে কিছু করতে পারবো, তুই গয়াবালিটা নিয়ে যা, নিজে তুই বাবার মানে বাড়িতে ছড়িয়ে দিবি, তাহলে কিছু হবে না। তো এবার আমি যথারীতি গয়াবালিটা নিয়ে এলাম, মানে বাবার বাড়িতে মেতে হতে ফেরার পথেই বাড়িটাতে ঢুকবো। আমি বললাম, আমি ঢুকবো না, আমার খুব ভয় লাগছে। হাজবেন্ডকে বললাম, তুমি ঢুক। ও ঢুকেছে। রুমের দরজাটা দাদা আমরা খুলে দিয়ে এসেছিলাম। আমার এখনো স্পষ্ট মনে আছে যে আমি বাবার রুমের দরজাটা খুলে দিয়ে এসেছিলাম, যাতে লাইটটা চারিদিকে আসে বা আলো যদি বোঝা যায়। রুমের দরজাটা লক দাদা। ও তো দেখেই ভয় পেয়ে গেছে, বুঝলি। দরজাটা এই 2 দিন আগে খুলে দিয়ে গেল, দরজাটাকে বন্ধ করলো, অথচ আমাদের বাড়ি চালা দেয়া। আচ্ছা, তোমাদের বাড়িতে কেউ ছিল না, তোমরা দরজা খুলে রেখেছিলে?
হ্যাঁ, বাবার রুমের দরজাটা শুধু খুলে দেওয়া ছিল, আর স্কলারশিপের গেটটা আমরা লাগিয়ে দিয়েছিলাম। একটা স্কলারশিপের গেট আছে, ওটা লাগিয়ে দিয়েছিলাম। দরজাটা রুমের সব দরজাগুলো রুমের খুলে দিয়েছিলাম, আর একটা লাইট জ্বেলে দিয়েছিলাম যাতে রুমগুলো আলো থাকে আর কি। আচ্ছা। রুমের দরজাটা বাবার লক। ও দেখে আর গয়াবালি দেয়নি, ও ঢুকেই নি ভয়ে, ও জাস্ট চলে এসে। তো এবার বাবার কাজকর্ম মোটামুটি হলো দাদা, মানে সেভাবে হয়নি। সেভাবে ঠাকুমা আছে, মানে বাড়িতে খোল কীর্তনও বাজানো চলছে না, মানে তো বুঝতে পারবে কি হয়েছে, মানে তাকাবে। তো মোটামুটি যেমন হোক ভাবে হলো। মানে হওয়ার পরে তোমার এবার ঠাকুমা তখনও জানতেন না যে তোমার বাবা দেহত্যাগ করেছেন? না 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 না, আমার ঠাকুমা জানতেন না। আমার ঠাকুমাকে আমি আমার ঠাকুমার মৃত্যুর আগের দিন বলেছিলাম যে তুমি যাকে খুঁজছো সে আর নেই। তো আচ্ছা, এবার আচ্ছা। ঠাকুমাকে সামলাতে হবে। এবার ছাত্র শান্তি মোটামুটি যেমন হোক ওইভাবেই হলো। এবার ভাড়াটিয়ারাও বললো তারা আর কতদিন তারা বাইরে থাকবে, তারাও ফিরে এলো, যেটা মানে থাকতে তো হবেই। তো এবার এলো। এইবার বাবা মা বললো যে তাহলে বাড়িটা একটু কাজ করাতে হবে, মিস্ত্রি লাগাই। হ্যাঁ, শান্ত শান্তি হয়ে গেছে, মানে আমরা সবাই ভাবলাম ব্যাপারটা মিটে গেছে, আর কিছু হবে না। এরকম একটু আধটু তো ভয় পায়, সবাই পায়। মিস্ত্রি লাগিয়েছে বাড়িতে কাজ করতে। ওরা মেদিনীপুরের মিস্ত্রি ছিল। তো মা বলেছিল আমাদের যেহেতু অনেক বড় বাড়ি, তোমরা এখানেই থাকবে, রান্না বান্না করবে, খাওয়া দাওয়া করবে, আবার কাজ করবে, এইভাবে যতদিনে কাজটা কমপ্লিট হয় তোমরা করে দাও। বললো ঠিক আছে দিদি, তাই করবো। মিস্ত্রি লাগিয়েছি। এবার নিচে ভাড়াটিয়ারা কিন্তু আছে তখন। মিস্ত্রি গুলো একদিন ছিল আমাদের বাড়িতে, একটা রাত। দ্বিতীয় দিন তারপর থেকে ওরা মাকে বললো যে আমরা দিদি যত রাতই হোক, আমরা বিকেলের ট্রেনে হলো বাড়ি ফিরে যাবো, কি রাত্রের ট্রেনে হলো বাড়ি ফিরে যাবো, আমরা থাকবো না। মা মনে করলো তাদের হয়তো কোনো পার্সোনাল সমস্যা আছে, সেই জন্য মনে হয় থাকবে না। তো এবার আমার হাজবেন্ড জিজ্ঞাসা করছে মিস্ত্রিগুলোকে, তোমরা এত কষ্ট করে যাতায়াত করছো কেন, তোমরা থেকে যাও না, এখানে কি অসুবিধা? না, একটা কথা বলবো দাদা, আপনারা এখনকার যুগে তো এসব কেউ বিশ্বাস করে না। সে বললো কেন, কি হয়েছে? না, আমরা রাত্রে ছিলাম একদিন। তো এবার যেদিন ওরা ছিল সেদিন রাত্রেবেলা নাকি পায়ে, মানে উপরের ফ্লোরে দোতলাতে, মানে 3 তলায় যে ছাদটাতে কারো হাঁটার আওয়াজ পেয়েছে। ওরা এমনকি টর্চ নিয়ে দাদা দেখতেও গেছে যে কেউ আছে কি। ওরা দেখতেও গেছে যে দেখেছে কেউ নেই, লাইট টিপে টর্চ নিয়ে রাত্রেবেলা। ওরা এমনকি নিচে এসে ভাড়াটিয়াদেরকে বলেছে যে তোমরা কিছু আওয়াজ পাচ্ছ? বুঝে করি না তো, আমরা কিছু আওয়াজ পাইনি তো। ওই জন্য ওরা কি মনে করেছে ওরা আর থাকবে না, মানে ওরা যাতায়াত করে কাজটা করবে ঠিক করে। এবারে দাদা এর মাঝখানে এবারে বাবা বললাম, ওই যে বললাম বাবা 3 পুয়া দোষ পেয়েছে। দোষ তো কাটাতে হয় 45 দিনের মধ্যে, মানে শ্রাদ্ধ শান্তির পরে 45 দিনের মধ্যে দোষ কাটাতে হয়, এটা নিয়ম আছে। তো দাদা আমরা 45 দিনের মধ্যে দোষ কাটাতে পারিনি, মানে এত বাধা দাদা সেটা বলার নয়। আর আরেকটা কথা বলি দাদা, আমি যে শ্বশুরবাড়িতে থাকতাম, আমি কিন্তু মাঝে মাঝে আমার বাবার গায়ের গন্ধটা অনুভব করতাম। তো বাড়িতে একা আছি কি রান্নাঘরে কিছু কাজ করছি, ওই একই সেম গন্ধ আমি পেতাম। এটা আমি কন্টিনিউয়াসলি পেতাম। কিন্তু কি ওই যে আমি একটু তারা একটু সাহসী মতো, আমি একটু কাজ করতাম না, পেতাম, আমি অনুভব করতাম যে আছে কিছু একটা ব্যাপারটা হচ্ছে, কিন্তু আমি কার্য করতাম না। তো এবার তারপরে 23শে জানুয়ারি, নভেম্বরের 23 তারিখে বাবা মারা গেল। 23শে জানুয়ারি আমার ঠাকুমা মারা যায়। ঠাকুমা মারা যাওয়ার 2-3 দিন আগে আমরা মেদিনীপুর যাই। মা ডাকে, ঠাকুমার অবস্থা খুব খারাপ, তোরা আয় দেখে যা। তো এবার গেলাম ঠাকুমার কাছে। এবার সেদিন রাত্রেবেলা, যেদিন আমার ঠাকুমা মারা যায়, তার আগের দিন রাতের ঘটনা আমি বলছি। তখন বাজে রাত 12টা। তো এবার আমি বাথরুম উঠেছি, ওটা মেদিনীপুরে ভাড়াটিয়া বাড়িতে হচ্ছে কিন্তু দাদা। বাড়িতে বাথরুম উঠেছি। তো বাথরুম উঠে আমরা কি করতাম, ঠাকুমাকে যখনই উঠতাম সবাই যে কেউ উঠতো কি দেখতে, ঠাকুমাকে দেখতে, ঠাকুমা ঘুমোচ্ছে কি অসুবিধা হচ্ছে নাকি, এটা আমরা দেখতাম না। তো আমি জাস্ট বাথরুম উঠেছি, আমি বলি দেখি ঠাকুমা কি করছে, একবার দেখি। দরজাটা তো দিয়ে উকি মারছি দাদা, ঠাকুমার পাশে, মানে ঠাকুমার বেডটার পাশে চেয়ার রাখা আছে, সবাই আসে ঠাকুমার সাথে দেখা করে, বসে ওখানে দেখে। তো চেয়ারটাতে আমি স্পষ্ট দেখেছি যে আমার বাবা বসে আছে।
কি বলছো তুমি? হ্যাঁ, আমি স্পষ্ট দেখেছি আমার আমার বাবা বসে আছে এবং ঠাকুমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেদিন আমার ঠাকুমা মারা যায় তার আগের দিন রাতের ঘটনা। এটা তুমি খালি চোখে দেখতে পেয়েছো? হ্যাঁ, এটা আমি দেখতে পেয়েছি। আমি সেদিন ফার্স্ট আমার বাবাকে আমি দেখতে পাই। মানে এতদিন অনুভব করছিলাম, কিন্তু আমি সেদিন ফার্স্ট আমার বাবাকে দেখি। আমি জাস্ট সেই সময় আমার এখন মানে গায়ে কাঁটা দিয়ে উঠছে, আমি সেই সময় জোরে চিৎকার করছি যে মা মা দেখবে এসো। মানে জাস্ট যে সবাই এসে কি হয়েছে কি হয়েছে কি হয়েছে, লাইট লেগে কেউ কোথাও নেই। আমি বলছি শোনো আমার কথাটা, স্পষ্ট দেখেছি আমার বাবা ওখানে বসে বসে ঠাকুমাকে দেখছে। বাবা আছে। এবার মা বলে তুই এত এরকম করছিস। তো এবার ঠাকুমা সেদিন সকালবেলা আমার হাতটা ধরেছে, তার যেদিন ঠাকুমা মারা যাবে 23 তারিখ। এটা তো হলো রাত্রের ঘটনা। সকালবেলা ঠাকুমা আমার হাতটা ধরেছে এবং আমার দিকে তাকিয়ে আছে, চোখ থেকে টপ টপ জল পড়ছে। আমি বুঝতে পারছি যে উনি আমাকে জিজ্ঞাসা করতে চাইছেন যে বাবা কোথায়, এতদিন হয়ে গেল বাবাকে কেন দেখতে পাচ্ছে না, নিজের ছেলের প্রতি একটু টান আছে। তো এবার আমি ওই কষ্টটা দাদা সত্যি বলছি চোখে দেখতে পারিনি। আমি ওনাকে বলেই দিলাম যে তুমি যাকে খুঁজছো উনি আর সে আর নেই, তবে তুমি চিন্তা করো না, তুমি যখন যাবে তুমি তাকে দেখতে পাবে। এটা আমি বলে দিয়েছিলাম দাদা ওনাকে। তো এবার 10:30টার সময় সকালবেলা যখন ওনার মানে অবস্থা খুব খারাপ হয়ে যায়, তো উনি জাস্ট যখন চলে যাচ্ছেন দাদা চেয়ারটার দিকে, ওই যে চেয়ারটা সেম চেয়ারটার দিকে উনি এক দৃষ্টিতে তাকিয়েছিলেন, মানে এক ফোঁটা চোখের পলক এপাশে ওপাশে করে। আমরা সবাই ঠাকুমা কাকে দেখছো, তুমি কি বলতে চাইছো ও ঠাকুমা, আর চোখ থেকে টস টস দাদা জল পড়ে যাচ্ছে। উনিও চলে গেলেন 23 তারিখ। তো এবার ওনারও কাজকর্ম মিটলো, সবকিছু হলো। হওয়ার পর আমরা ভাবলাম এবারে মনে হয় সব ঠিক হয়ে যাবে দাদা। আমরা তখনও বুঝতে পারিনি যে এই জিনিসটা আমাদের জীবনে বেড়েই যাবে। আমরা ভাবলাম এবারে মনে হয় সব ঠিক হয়ে যাবে। তারও কাজকর্ম খুব ভালোভাবে করা হলো। তো এবার ওই যে দোষটা দাদা বলেছিলাম, দোষটা তো কাটানো হয়নি। এবারে মাকে আমি বললাম যে মা এবার তো দোষ কাটাতে হবে, যেহেতু বাবার দোষ পেয়েছে ওটা রাখা ভালো নয়, বলেছে তাহলে দোষ কাটাতে হবে। তো এবার এখানে ঠাকুর মশাইদের সাথে কথা বলি, তো ওনারা বলেন একটা ডেট দেন দাদা যে এই তারিখে দোষ কাটানো হবে কি সমস্ত কিছু করতে। তো যেই তারিখে দাদা দোষটা কাটানো হবে বলেছিল সেই তারিখে আমাদেরই মানে একটা রিলেটিভ মারা যায়। আচ্ছা, মানে ঠাকুর মশাই যখন ডেটটা দিয়েছে দোষটা কাটানোর জন্য, সেই তারিখে মানে তোমরা কি প্রিপারেশন নিচ্ছিলে দোষটা কাটানোর জন্য সেই দিন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই দিনই মারা যায়। হয়ে গেল, দোষ কাটানো হলো না। তো এবার অনেকে যত ভাড়াটিয়া কাকিমারা থাকেন ওরা মাঝে মাঝে বলতেন যে আমরা আওয়াজ পাই, কিছু কেউ হাঁটছে কেউ চলছে, এটা বলতেন। এবার বলার পরও মানুষ হয়তো অন্তরালি যেতে চায়নি বা উঠতে পারেনি, বলতো, আমরা ভাবতাম। কিন্তু আমার হাজবেন্ড আমাকে একটা কথা বলেছিল যে তুমি এই ব্যাপারটা নিয়ে কারো কাছে কিছু বলো না, কারণ বললে দাদা সবাই বলবে এটা ভুতুড়ে বাড়ি, এখানে থাকা যাবে না, মানে কেউ আর থাকতেই চাইবে না বাড়িটাতে। তো আমি কিছু কারোর কাছে কোনোদিন কিছু বলিনি। আমি বুঝতে পারতাম বলতো যে এরকম অসুবিধা হচ্ছে, ওরা বেশিরভাগ থাকতো না, বাড়ি থেকে চলে যেত। এবারে মা করলো কি যে এরকম অসুবিধা যখন হচ্ছে বাবা যে রুমটাতে থাকতো মানে আমাদের যে সেই পোর্শনটা ভাড়া দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল যে ওটা ভাড়া দিয়ে দিই, তাহলে লোকজন থাকলে এই জিনিসটা কেটে যাবে। দোষ তো কাটানো হলো না, আবার এবারে ভাড়া দিয়ে দেওয়া হলো সেই দিকটা, সেই পোর্শনটা ভাড়া দেওয়া হলো। তাহলে বললো লোকজন বাড়িতে অনেক তিন চারটে ভাড়াটিয়া থাকলে, অনেক লোকজন থাকলে বাড়িটাতে এই জিনিসটা হবে না। তো এবার আমি কিন্তু দাদা বুঝতে পারছিলাম যে এই জিনিসটা কমার নয়, মানে হয় কন্টিনিউয়াসলি আমি বুঝতে পারতাম, মানে সবসময় প্রায় সময় সন্ধ্যের দিকে আমি গন্ধটা পেতাম, মানে মনে করতাম ধরো একা আছি যখন, যে বাবার যে একটা গায়ের গন্ধ সেটা আমি পেতাম। তো এবার আমি ঠাকুরমশাইকে বললাম যে এভাবে সেদিন তো মারা গেল, দোষ কাটানো হবে না। তো ঠাকুরমশাই বললেন একটা কাজ করতে পারবে তোমরা, এভাবে বাঁধা পড়ছে যখন, তোমরা আমি কোনো ডেট দিচ্ছি না, আমি যেদিন বলবো তোমরা সেদিনই সব অ্যারেঞ্জ করবে। আমরা বললাম ঠিক আছে তাই করা যাবে।
বললো যেদিন বলবো আর অ্যারেঞ্জ যে করবে সেটা বাড়ির ভেতরে করবে, মানে বাড়ির বাইরে না। তো বললাম ঠিক আছে তাই হবে। এরপরে এই যে কথাবার্তাটা বলেছি, মঙ্গলবার দিন দোষ কাটানো হবে। রবিবার দিন রাত্রেবেলা সেই যে নতুন ভাড়াটিয়ারা এসেছে তারা হঠাৎ সকালবেলা উঠে বলছে আমার হাজব্যান্ডকে যে আমরা এই বাড়িতে থাকবো না, আমাদের অসুবিধা হচ্ছে। না কি অসুবিধা? না এই বাড়িতে আপনাদের বাড়িতে কিছু আচ্ছা একটা কথা বলুন তো, আপনাদের বাড়িতে কেউ মারা গেছে কিনা? তো বলছে না মারা তো গেছে, তো ওরা তো মেদিনীপুরে মারা গেছে, এখানে তো কিছু এটা এই বাড়ির সঙ্গে তো কিছু সঙ্গেই। বলছে না আমরা কাল রাত্রে স্পষ্ট দেখেছি যে এরকম বাড়ির ছাদ থেকে হাঁটার আওয়াজ, আর হচ্ছে আমরা উঠেও গিয়ে দেখে টর্চ টিপে দেখেছি কেউ কোথাও নেই, এরকম আবার নেমে এসেছে আবার নাকি উঠে হাঁটার আওয়াজ পেয়েছে। এইভাবে 2-3 বার নাকি হাঁটার আওয়াজ পেয়েছি, ওরা উঠে উঠে দেখেছে। তো এবার বলছে না না আপনারা ঠিক করে বলুন আপনারা বাড়িতে কিছু আছে, এরকম ওরা করছে আর কি। তো এবার আমার হাজবেন্ড তো কিছু বলতে পারছে না, তো চুপ করে সে বলছে আচ্ছা ঠিক আছে আমি কথা বলছি আমার শাশুড়ি মায়ের সাথে, আচ্ছা আমরা ব্যবস্থা করছি। এটা বলো মঙ্গলবার কিন্তু দোষ কাটানো হবে। তো এবার মাকে আমি ফোন করে বললাম যে মা এরাও এরকম এটা কি বলছে, তোমার এরা কি করবে? হাজবেন্ড ওদেরকে বলে দিয়েছে যে মঙ্গলবার দিন দোষ কাটানো হবে? না না কাউকে কিছু বলেনি। আমরা ওই যে বললাম আচ্ছা আচ্ছা ওটা আচ্ছা। ঠাকুর মশাইয়ের সাথে আমাদের কথা হয়েছে যে মঙ্গলবার দিন দোষ কাটানো হবে, ঠাকুর মশাইয়ের সাথে কথা হয়েছে যে তোমরা তার আগে সব অ্যারেঞ্জ করে নেবে, এই জিনিসটা চারদিকে যেন স্প্রেড না হয়। কিন্তু ওই রবিবার দিন ওই ঘটনাটা ঘটছে। এবার ওরা কি করলো, ওরা সেদিনই চাবি তালা দিয়ে চলে গেল বাড়ি থেকে। বাড়ি পুরো ফাঁকা। মঙ্গলবার দিন এবার দোষ কাটানো হবে। তো এবার আমি কি করলাম, আর আমাকে বলেছিল ঠাকুরমশাই যে মাটির যে জিনিসপত্রগুলো লাগে অনেক কিছু লাগে, তারপরে উই মাটি এসব অনেক কিছু লাগে দাদা, কোনো কিছু সরঞ্জাম উপকরণ যেন ওই বাড়িতে রাখা না হয়, সবকিছু সেদিনই বয়ে নিয়ে যেতে হবে। আর তো এবার ওটা আমরা ঠিক করলাম যে তাহলে উপকরণগুলো ওখানে যখন রাখবো না তাহলে আমার বাড়িতে রাখি, শ্বশুর বাড়িতে, এখান থেকে বয়ে নিয়ে যাবো সকালবেলা। তো এবার রাত্রেবেলা সেদিন রাত্রেবেলা এবার মা আর ভাই আমার বাড়িতে আগের দিন এসেছে, যেহেতু ভাইকে এই কাজটা করতে হয়। তো এবার আমরা রাত্রেবেলা সবাই শুয়েছি একটা রুম, আমার শ্বশুর বাড়ির ঘটনা বলছি আমি সেদিন রাত্রে। তো মা হঠাৎ রাত্রেবেলা দেখছে যে বাবা এসে, সবাই আছে কিন্তু মানে আমি আছি, মা আছে, ভাই আছে, পরপর সবাই এসেছে। মা রাত্রেবেলা হঠাৎ দেখছে যে বাবা এসে মায়ের পাশটাতে শুয়েছে। সে আবার মা প্রায় 10 মিনিট কোনো কথা বলতে পারছে না, মানে বলো না যে মানুষের কোনো সেন্সটা চলে যায়, ওই সেন্সটাই আমার মায়ের চলে যায়। তোমার মা পরিষ্কার তোমার বাবাকে দেখতে পেয়েছেন? হ্যাঁ মানে বয়সটা উনি বুঝতে পারলেন, সেবার পাশে এসে শুলেন তিনি। সাংঘাতিক, আমার লিটারেলি গায়ে কাঁটা দিয়ে উঠলো এই জায়গাটা। হ্যাঁ তো এবার উনি 10 মিনিট পরে যখন ওনার সেন্সটা ফিরেছে উনি ডাকছেন যে দেখ, মানে উনি রীতিমতো রাত তখন 12টা-1টা বাজে, যে কি হলো? আমার কি হলো, তুই এরকম করছো কেন? না আমি কষ্ট দেখলাম তোর বাবা এসে আমার পাশটাতে শুলো। একটা জিনিস আমার ভীষণ আশ্চর্যকর লাগছে যে তোমরা তো সবাই শুয়েছিলে তোমার শ্বশুর বাড়িতে, রাইট? হুম 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 হুম। তোমার বাবা সেখানেও চলে এসেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতাম না যে ওনার গায়ের গন্ধটা আমি প্রায়ই অনুভব করতাম, যে যখন আমি একা থাকতাম সেম স্মেলটা আমি। তো এবার পরের দিন দোষ কাটানোর জন্য সবকিছু রেডি করা হলো, আর ঠাকুরমশাইরা এলেন। তো এবার দোষ কাটানোর সমস্ত পুজো টুজো সবকিছু যেরকম যা রিচুয়ালস থাকে সবকিছু করা হলো। তো এবার ঠাকুরমশাই বললেন ওই দিন বাড়িটা নাকি ছাড়তে নেই, একা বাড়িতে কাউকে না কাউকে থাকতে হয়। তো এবার আমরা কি করলাম যে তাহলে থাকতে হয় যখন সবাই মিলেই থাকি। তারপরে দাদা দোষ কাটানো তো হলো, বাড়িতে আমরা থাকলাম। আমরা ভাবলাম যে সবাই দোষ কাটিয়ে দিয়েছি মানে ব্যাপারটা এবারে মিটে যাবে, এটা আমরা সবাই ভাবলাম যে এবার দোষ কাটিয়ে দিয়েছি মানে এবারে আর কোনো সমস্যা হবে না, ব্যাপারটা এখানেই মিটে যাবে। কিন্তু দাদা সেটা হলো না।
দোষ তো কাটানো হলো, উনি আর বাড়িতে কিছু উৎপাত করলেন না। এবারে উনি আরম্ভ করলেন উৎপাতটা মায়ের বাড়িতে। উনি আর এখানে কিছু অসুবিধা হলো না, ওরা সবাই ঠিকঠাক রয়েছে, নর্মালি রয়েছে। মা প্রায় মায়ের বাড়িতে মানে ঠিক বুঝলাম না। মেদিনীপুরে মা যে বাড়িতে ভাড়া থাকে ওই যেখানে বাড়িতে। তোমরা ভাড়া থাকতে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই বাড়িতে এখানে আর কোনো সমস্যা নেই, সব মিটে গেল, দোষ কাটানো হয়ে গেল। মানে এবার আমরা ভাবলাম যে এবারে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, আর কোনো প্রবলেম হবে না, দোষ কাটিয়ে দিয়েছি, মানে ব্যাপারটা মিটে গেছে। কিন্তু তা নয়, এবারে উনি প্রায়ই দেখতেন আমার মা যে বাবা, এবারে মা বাবা আছে কি, বাবাকে দেখতে পাচ্ছে কি, বাবা দাঁড়িয়ে আছে পিছনে, এবারে বুঝতে পারতেন না। তো এবার মা ঠিক করলেন যে এরকম হচ্ছে এই বাড়িটাতে, আমি বাড়িটা চেঞ্জ করে নিই। তো এবার বাড়ি ভাড়াতে থাকতাম, বাড়ি ভাড়া চেঞ্জ করে আমরা ফ্ল্যাটে শিফট করলাম। তো উনি যে আমরা ফ্ল্যাটে শিফট করবেন আমার মা, সেদিন দেখছেন সকালবেলা যে বাবা খাট থেকে বিছানা থেকে উঠেছে, মানে ঘুমের মানে ভোরের দিকে স্বপ্ন দেখছেন যে উঠে যে চলো আমরা তো এখানে আর থাকবে না, অন্য বাড়িতে যাবে, চলো তোমার সাথে যাই। কি বলছো তুমি? হ্যাঁ চলো। উনি আমার মা রিটেললি দেখছেন, উনি সাইকেল নিয়ে আগে এসে ফ্ল্যাটের বাড়িতে, মানে যে বাড়িতে উনি থাকবেন, মানে মা থাকবে, সে বাড়িতে উনি চলে এলেন। মানে তোমার বাবার এক্সিস্টেন্সের ভয়তে তোমার মা ওই বাড়িটা ছাড়বে, আর হ্যাঁ, সেই হ্যাঁ, হ্যাঁ। কারণে তোমরা যে ফ্ল্যাটটা ভাড়া নিয়েছো, তোমার বাবা এসে সেখানে বলছে যে তুমি যেখানে নতুন যাচ্ছ আমিও যাব তোমার সাথে। হ্যাঁ, আমি তোমার সাথে যাবো। তুমি চলে এলেন দাদা। আমরা সবাই ভাবলাম যে ব্যাপারটা এখানে মিটে গেছে, আর কেউ ভয় লাগবে না, বা সবকিছু সমস্যার সমাধান হয়ে গেছে দোষ কাটানোর জন্য। কিন্তু ব্যাপারটা মিটলো না দাদা। এবারে মা রিটেললি মা দিন এই জিনিসটা করতে করতে মা অসুস্থ হয়ে পড়ছে। তো তারপর তোমরা শিফট করলে সেই নতুন ফ্ল্যাটে? হ্যাঁ, আমরা নতুন ফ্ল্যাটে শিফট করলাম। ওখানেও মা এবার একা থাকতে পারতো না, ওখানেও মা বুঝতে পারতো যে বাবা আছে। মা ধরো কিছু কাজ টাজ করছে, মা হঠাৎ মানে যেমন বাবা বলতো না, এই এবার খেতে দিয়ে দাও, খিদে পেয়েছে, কি রান্না টান্না করছে, ওরকম খেতে চাইছে। এইভাবে চলতে থাকলো দাদা। তো এবার মা ঠিক করলো এই জিনিসটা তো ভালো না। তো ঠাকুরমশাইকে আবার জানানো হলো যে এরকম আবার মা দেখছে, কি করা যায়। তো ঠাকুরমশাই তখন আমাকে বললে এক কাজ করুন, ওনাকে গয়ায় দিয়ে আসুন, এছাড়া কিছু করা যাবে না। তো এবার আমরা সবাই ঠিক করলাম তাহলে গয়ায় দিতে যাওয়া চলবে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা দাদা যে অনেকে এখন কি নিয়ম আছে যে, মানে বাবা মারা গেছে, মা বেঁচে থাকলে ছেলে বাবা মাকে একসঙ্গে ছাড়া গয়ায় দেওয়া যায় না, এটা নিয়ম আছে। তো মা ঠিক করলো যে তাহলে আমার ভাই যখন দিতে পারবে না গয়ায়, তাহলে মাই বাবাকে গয়ায় দেবে, এটা আমার মা ঠিক করলো। তো এবার গয়ায় দেওয়ার জন্য এবার ডেট ঠিক হচ্ছে দাদা। তাহলে গয়ায় যাবো কবে, সেখানেও বাঁধা। টিকিট কাটা হয়ে গেছে, যেদিনে ট্রেনে উঠবে সেদিনে মা এতই অসুস্থ, বিছানা থেকে উঠতে পারছে না। মানে এই জিনিসটা যে আমরা কি শেষ করেছি, তারপর মানে কাউকে বলে বোঝানো না, এই জিনিসটা মানে আমরা অনুভব করতাম যে বাবা সবসময়, মানে বাবা অ্যাকচুয়ালি ব্যাপারটা বাবা আমাদেরকে ছেড়ে যেতে চাইছে না, বা ওই বাড়িটা ছেড়ে যেতে চাইছিল না। তো তারপর কি মানে ওই গয়াতেও যেতে পারেননি তোমার মা? না, আমার মা গয়াতে যেতে পারেনি। তো এবার এই রিসেন্টলি এবারে যেটা হলো যে রিসেন্ট বাবাকে 2024 সালে এই রিসেন্টলি 1 মাস হলো আমার বাবাকে গয়ায় দিয়ে এসেছে। আচ্ছা, মানে 2024 অব্দি কি এই ঘটনাগুলো কন্টিনিউয়াসলি ঘটেছে? কন্টিনিউয়াসলি ঘটে যাচ্ছে, হ্যাঁ ঘটে যাচ্ছে। এই মানে সম্বৎসরি 1 বছরের মাথায় একটা কাজ হয় না, বাৎসরিক কাজ, ওটা বাৎসরিক কাজ যেটা বলে, ওই সময়ও ঘটনা দাদা।
তো এবার ঠাকুরমশাই বললেন যে ওনারা যেহেতু 1 মাস অন্তর অন্তর মারা গেছেন, তো ঠাকুমার যেদিন সম্বচরি হবে ওই দিনই বাবার সম্বচরি দিতে বললেন, যে একসাথে দুজনে দিয়ে দেওয়াই ভালো। তার আগের দিনও এবার আমি বাপের বাড়ি গেছি, কাজ আছে, যেহেতু কাজ হবে বাবার। সবাই মিলে বসে আছি রাত্রেবেলা, খাওয়া দাওয়া করে এবারে শুভ। আর স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে মানে যে রুমটাতে বসে আছি, ফ্ল্যাট বাড়িগুলো খুব ছোট ছোট হয়, ডাইনিং থাকে না, তো ডাইনিং এ স্পষ্ট বুঝতে পারলাম যে কেউ হেঁটে একটা পেরিয়ে গেল। সবাই আছে কিন্তু, মানে আমি আছি, মা আছে, ভাই আছে, সবাই জেগে আছে, সবাই বুঝতে পারলো। একটা ডাইনির একটা শর্ট করে একটা ছায়ার মতো কিছু একটা সাইড সরে গেল। মানে অনেক জায়গায় শুনেছিলাম তার আগের কল রেকর্ডিং এ আমি তারা বলি দোষ কাটালে সবকিছু সেরে যায়, কিন্তু অ্যাকচুয়ালি দোষ কাটানোর পরেও এই জিনিসটা আমাদের সাথে চলতে থাকে। আমিও তাই জানতাম, মানে অনেক সময় মৃত্যুর পরে মানুষ দোষ পেলে তার এক্সিস্টেন্স অনেক রকম ভাবে বোঝা যায়। কিন্তু হ্যাঁ তোমার তাই। ক্ষেত্রে ঘটনাটা মানে কি হয়, তারপর দোষ যখন কাটানো হয়ে যায়, দোষ পাওয়ার পর যখন সেই দোষ কাটানো হয়ে যায় তখন সেগুলো আস্তে আস্তে কমতে কমতে বন্ধ হয়ে আস্তে যায়। আস্তে কমে যায়, কিন্তু না, দোষ সেই বাড়িতে কাটানো হলো, সে বাড়িটাতে কোনো কিছু ওই বাড়িতে কোনো কিছু প্রবলেম নেই, রোডের বাড়িতে, জনভারটের বাড়িতে, ওখানে সবকিছু ঠিকঠাক, আর কেউ কিছু বুঝতে পারছে না, সবকিছু ঠিক হয়ে গেল। কিন্তু প্রবলেমটা শুরু হলো এবারে মেদিনীপুরে ভাড়া বাড়িতে, এখানে মা ভাই রয়েছে। এক্ষেত্রে তো শুধু মেদিনীপুরের ভাড়া বাড়িটাতেই নয়, তোমার বাড়িতেও তার এক্সিস্টেন্স বোঝা না, গেছে। আমার বাড়িতে রেজিস্ট্রেশন বোঝা গেছে, কিন্তু দোষ কাটার পর থেকে দাদা আমি অতটা কিছু বুঝতে পারি, মানে জিনিসটা আর আমি কিছু সেভাবে এক্সিস্টেন্স বুঝতে পারি দোষটা কাটাবার পর থেকে। এবারে এক্সিস্টেন্সটা শুধু বুঝতে পারছিল আমার মা। আচ্ছা। মা শুধুমাত্র দেখতে পেতো সবসময় আর অনুভব করতে পারতো। এবার মা কি হচ্ছে না, এইগুলো যদি পর পর একটা অসুস্থতা ঘটতে থাকে, সে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছে। মানে আমরা এই জিনিসটা বুঝতে পারতাম যে একটা একটা মানুষ, মানে উনি অ্যাকচুয়ালি ব্যাপারটা উনি কোনোদিনই আমাদেরকে ছেড়ে যেতে চাইছিলেন না। উনি মাত্র 50 বছর বয়সে মারা গেছেন। ঠাকুর মশাই বললেন ওনার এটা মরার বয়স নয়, উনি চট করে সহজে তোমাদেরকে ছেড়ে যাবেন না, উনি যেতে চাইছেন না। বললাম না গয়ায় যাবে, গয়ায় যেতে যেতেও সমস্যা, মানে গয়ায় 2-3 বার এরকমও হয়েছে যে গয়ায় টিকিট কাটা হয়েছে, কোনো কারণে যাওয়া হয় ক্যান্সেল। মানে যতবারই তোমরা চেষ্টা করেছো তার মুক্তির জন্য, সে ততবারই সেই জায়গায় একটা বাধা না, সে সৃষ্টি চাইছে করেছে। না মুক্তি। হ্যাঁ হ্যাঁ, সে মুক্তি চাইছে না, সে আমাদের কাছেই থাকতে চাইছে। কিন্তু সে চলে যাওয়ার আগে সে নিজেই বলেছিলেন যে তার মায়ের আগে সে নিজে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা হয়তো। আমি আজও বুঝতে পারলাম না যে সে কিভাবে বুঝতে পেরেছিল সে চলে যাবে। হ্যাঁ, অনেক আর সময় না মানুষ আরেকটা কথা, বলে ফেলে এরম কথা, যে কথাগুলো লেগে যায়, বা সে আগাম কোনো কিছুর আভাস বা ইঙ্গিত পেয়ে যায়, তো সেই কারণে হয়তো সে বলে আরেকটা ফেলে। আরেকটা কথা আমি একটু কাজ করে তোমাকে দাদা এখানে বলতে মানে মিস করে গেছি, সেটা হলো সোডিয়াম পটাশিয়াম শর্ট করলে দেখবে মানুষ ভুলভাল বকে, এটা আমরা জানি। হুম হুম। মানে সে চিনতে পারে না, এটা ডাক্তার মতে বলে যে সে ভুলভাল বকে। কিন্তু আমার বাবা মানে যখন সোডিয়াম পটাশিয়াম ফল্ট করেছিল, উনি যে মানুষগুলো আমাদের মাঝে নেই, মারা গেছেন, ওনার বন্ধু বান্ধব, উনি সবাইকে মনে হয় উনি দেখতে পেতেন। উনি ধরুন বিছানায় সবাই মিলে বসে আছি বাবার কাছে, বাবা তুমি কি খাবে, এই দেখ তোর জেঠু এসেছে, আয় বসবো, আর আমার কাছটাই বস, এখানটায় বস। তো আমরা রিটালি তখন ভাবতাম যে উনি মনে হয় ভুলভাল বসছেন, সোডিয়াম পটাশিয়াম ফল্ট করেছিল। তোমার মনে হয় জেঠুও চিনতে কি পারছে না, দেহত্যাগ ভুলভাল করেছে? বসছেন। হ্যাঁ, আমার জেঠু অনেক আগেই মারা গেছেন, আমার জন্মের আগেই মারা গেছেন। আচ্ছা। আমার জেঠুকে আমি দেখিনি, অনেকদিন আগে মারা গেছে। মানে উনি জানি সবার মাঝখানে উনি বলছেন দাদা এসছিস, আয় আয় বস। এমনকি উনি যখন কটকের হাসপাতালে ভর্তি ছিলেন, দাদু বলতো ওখানেও নাকি উনি ডাকতেন ওনার বন্ধু বান্ধবদেরকে। এবার মাকে জিজ্ঞাসা করতো এরকম নামে কোনো বন্ধু আছে, বলছে হ্যাঁ আছে, ও তো মারা গেছে অনেক।
উনি নাকি তাদেরকে দেখতে পেতেন, ডাকতেন, আয় আয় আমার কাছে বস, আয় আয় এখানে বস। মানে এই জিনিসটা আমরা এখন বুঝতে পারি দাদা, যে মানুষ বলে না অনেক সময় মারা যাওয়ার আগে তার কাছের মানুষরা তার কাছে আসে বা তাদেরকে দেখতে পায়। অ্যানসেস্টারদের দেখতে পায় বা মৃত প্রিয় মানুষজনদেরকেও দেখতে পান। হ্যাঁ, তো ওটা ওটা উনি দেখতে পেতেন, কিন্তু আমরা ভাবতাম যে উনি সরিয়া পড়াশিয়াম ফল্ট করেছে বলে ভুলভাল বকছে। তো তারপর কি হলো? তারপর তো আমরা অনেক কষ্টে এই 2024 সালে টিকিট কাটা হলো, কেটে তাকে গোয়ায় দিয়ে আসা হলো অনেক কষ্টে। মানে গোয়ায় যদি দেয় সেদিনে আমরা, এটা দাদা বলতে পারবো না এটা নিজের মনের অনুভূতি কিনা, একটা ভেতর থেকে অদ্ভুত রকমের কষ্ট হচ্ছিল দাদা। মনে হলো যে যেন সবকিছুই এবার শেষ হয়ে গেল, আর কিছু কোনোদিন হবে না বা কিছু বুঝতে পারবো না, এটা মনে হচ্ছিল দাদা ভেতর থেকে। তো এবার গয়াটাকে মা দিয়ে এলো, এখন আপাতত সবকিছু ঠিকঠাক আছে, আর আমরা কিছু অসুবিধা সেভাবে বুঝতে পারিনি। এখন যে ফ্ল্যাটে মানে ওই ঘটনাগুলো ঘটছিল সে ফ্ল্যাটেই থাকা হচ্ছে, আর সেভাবে কোনো অসুবিধা বুঝতে পারিনি দাদা। হ্যাঁ, কারণ তুমি যে কথাটা বললে শেষে, একদম ঘটনার শেষে যে কথাটা বললে যে যেদিনকে তাকে সে মুক্তি পেতে চলেছে সেদিনকে তোমরা তোমাদের মধ্যে একটা ভীষণ কষ্ট, একটা দুঃখের ফিলিং কাজ করছে। হ্যাঁ, অনুভব করছি, মানে আমার ওটা অটোমেটিক, মানে বুঝতে পারছি না, মনে হলো যে সবকিছুই শেষ হয়ে গেল। হ্যাঁ, মানে এতদিন মানে বাহ্যিক ভাবে বা দৈহিক ভাবে সে না থাকলেও তার একটা এক্সিস্টেন্স তোমরা ফিল করছো। হ্যাঁ হ্যাঁ, একটা এক্সিস্টেন্স ফিল করতাম, আর সত্যি ফিল করতাম দাদা। ধরো কেউ আমাকে কিছু বলেছে, আমি খুব কষ্ট পেয়েছি, আমাকে কেউ কিছু বলেছে, আমি দেখতাম যে আমি ধরো আমার বাবার কথা ভেবে কষ্ট পাচ্ছি, এবার বাবা থাকলে হয়তো এটা বলতো না, এটা মনে মনে হচ্ছে আমার বাবা থাকলে এটা আমার সাথে ঘটতো না। এই জিনিসটা হচ্ছে পরক্ষণে তার কিছু একটা বিপদ ঘটে, স্বাভাবিক, যে আমাদের কষ্ট হচ্ছে, কারণ তিনি তোমাদের সাথেই ছিলেন। আর এক্ষেত্রে কি হয়, হয়তো তোমাদের খারাপ লাগছে যে মানুষটা যেরকম ভাবেই হোক সে তো আমাদের সাথেই ছিল, বাট তার তোমাদের সাথে থাকাটা খুব খারাপ তোমাদের জন্য। হ্যাঁ হ্যাঁ, তার সাথে থাকাটা, কারণ সে একটা অন্য ডাইমেনশনে চলে গেছে। আমরা চাইলেও তাকে আমাদের ডাইমেনশনের থেকে বড় কথা হচ্ছে বলছি যে যখন মানুষ দেহ ত্যাগ করে ফেলে, মানে এই পৃথিবীতে তার আর কোনো দেনা পাওনা কিচ্ছু নেই, তাকে এই জায়গার সমস্ত মোহ মায়া সবকিছু কাটিয়েই চলে যেতে হবে। তো যতক্ষণ না সে সেই মোহ মায়াটা কাটাতে পারছে, তার এক্সিস্টেন্সটা যতটা আমাদের জন্য ক্ষতিকর, সে তার এখানে থেকে যাওয়াটা ঠিক ততটাই তার জন্যও ক্ষতিকারক। তো এটা যতক্ষণে আত্মা বুঝতে পারে ততক্ষণে অনেকটা দেরি হয়ে যায়, ঠিক আছে? তার নিজেরও প্রচুর কষ্ট হয়, সে হয়তো ছেড়ে যেতে পারে না, কারণ সে তো এটাও দেখছো না তোমরা তাকে মুক্তি দেওয়ার জন্য এত এফোর্টস দিচ্ছ, ঠিক আছে? সে কি বুঝতে পারছে যে আমার ফ্যামিলি, আমার পরিবারের মানুষজন চায় না আমি তাদের কাছে থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তার জন্য কতটা কষ্টদায়ক, কারণ সে তো তোমাদের টানে তোমাদের কাছে এসে থাকছে। হ্যাঁ, তো এই জিনিসটা মানে হয় এক এক সময় যে যার যখন সময় যাওয়ার সে তখনই যাবে। আর সত্যি কথা বলতে যে ঘটনাটা আজকে তুমি আমাকে বললে, মানে ওই যে তুমি বাড়িতে ঢোকার সাথে সাথে যে লাইট গুলো পর পর নিভে যাচ্ছে, হ্যাঁ ওটা দাদা আমি এখন তোমাকে এই ঘটনাটা বললাম, আমার এখনো জাস্ট গায়ে কাঁটা দিয়েছে। মানে ওই জিনিসটা আমি আজও বুঝতে পারবো না, একটা সন্ধ্যে 7টার সময় একটা মেন রোড, রাস্তার ধারে দোকান, লোকজন ভর্তি রোড, সেখানে এই ঘটনাটা মানে জাস্ট কোনো সায়েন্টিফিক কারণ বলতে পারবো না, তুমি এটা ব্যাখ্যা দিতে পারবো না দাদা। মানে এই জিনিসটা, এই অনুভবটা আমি কাউকে কোনোদিন ব্যাখ্যা দিয়ে বোঝাতে পারবো না। আমি ধরেও নিলাম সায়েন্টিফিক কারণ, ইলেকট্রিক্যাল প্রবলেমের জন্য যদি হয়, তুমি পা দেওয়ার সাথে সাথে সবকটা নিভে গেল, এটা আমি ধরে নিলাম একটা ইলেকট্রিক্যাল ফল্টের জন্য হতে পারে, কিন্তু তুমি সেখান থেকে বেরিয়ে আসার পরেই আবার সবকটা আলো জ্বলে উঠলো। আবার হ্যাঁ, যেভাবে জ্বলেছিল সেভাবে উঠলো। দুটো ঘটনা একসাথে কোইন্সিডেন্স তো হতে পারে না। না না না, আর এটা বুঝতে পারলাম যে উনি চাইছিলেন না সেই সময় যে বাড়িতে কেউ থাকুক, মানে উনি একা থাকতে চাইছেন ওই বাড়িটাতে। তো আশা করি এখন তুমি, তোমার মা সবাই ভালোই আছো। হ্যাঁ, এখন ভালো আছি, অনেকটা মা সুস্থতা কাটিয়ে উঠেছে এই জিনিসটা থেকে। মানে মায়ের এই ব্যাপারটা হয়ে গেছিল, মানে
একটু মানসিক দিক থেকেও বিপর্যস্ত হয়ে গেছিল। মানে সবসময় যদি একটা মানুষ বলতে থাকে যে আমি তাকে দেখতে পাচ্ছি, এই ছিল, এই দেখছিল, এইখানে বসেছিল, মানে এই জিনিসটা সবার কাছে বললে সবাই বিশ্বাসও করবে না, সবাই হয়তো তাকে মানসিক একটু মেন্টালও প্রবলেম থাকবে দাদা, যারা এগুলো বিশ্বাস করে না। স্বাভাবিক, কারণ একটা মানুষ এমন একজনকে দেখতে পাচ্ছেন যাকে অন্য কেউ দেখতে পাচ্ছেন না, ঠিক আছে? এবার তার মনে হবে যখন সে দেখতে পাচ্ছেন বা যখন সে কাউকে বোঝানোর চেষ্টা করছেন যে সে এরকম একটা এক্সিস্টেন্স ফিল করছেন বা এরকম একটা এক্সিস্টেন্স কে দেখতে পাচ্ছেন, এটা তার নিজের মধ্যে একটা মানসিক চাপ সৃষ্টি করে যে উল্টো দিকের মানুষটা কি আমার কথা আদৌ বিশ্বাস করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই চিন্তাটাই সবার, মানে উনি একাই সবার মাঝে তাকে দেখতে পেতেন বাবাকে। মানে আমি হয়তো বুঝতে পারতাম, আমি দেখতে একবারই পেয়েছিলাম ওই যেদিন ঠাকুমা মারা গেছিল, কিন্তু মা প্রায়ই ওনাকে দেখতে পেতেন, মা সবসময় ফিলিংসটা বুঝতে পারতেন। মানে মায়ের সাথে উনি কন্টিনিউয়াসলি ছিলেন এক কথা। আর তার থেকেও সব থেকে বড় কথা হচ্ছে যে মানুষটা এত বছর তার সাথে ছিলেন, তোমার মা হয়তো তাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন বা এখনো হয়তো ভালোবাসেন। তো সেই মানুষটা এমন একটা ফর্মে তার সাথে রয়েছে যে তোমার মা তাকে ছুতে পারছেন না, দুটো কথা বলতে পারছেন না, বা তার এক্সিস্টেন্সটা ফিল করতে পারছেন, মানে মানুষটা থেকেও নেই, এরকম একটা ব্যাপার। তো সেখানে তারও কিছু করতে পারছেন, হ্যাঁ, মানে সে যদি চায় তারপরেও তাকে ভুলতে পারবে না, কারণ সে প্রতিটা মুহূর্তে তার এক্সিস্টেন্সটাকে ফিল করছে। তো এক্ষেত্রে তোমার মায়ের অসুস্থ হয়ে যাওয়ার পেছনে তার মানসিক চাপ অনেকটা বেশি দেয়। তো থ্যাংক ইউ সো মাচ সোনালি, এত সুন্দর একটা, সুন্দর বলবো না, যথেষ্ট ভয়ের একটা ঘটনা তুমি শেয়ার করেছো। আর সত্যি কথা বলতে গেলে প্রত্যেকের এটা জানা উচিত যে যখনই ঠাকুর মশাই বা পুরোহিত বলবেন যে দোষ পাওয়া গেছে, তখন যেন ইমিডিয়েট অ্যাটেম্পট নিয়ে সেই দোষটা কাটানো হয়, কারণ দোষ পেলে কি হয়, আমাদের আত্মা মুক্তি পায় না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি একটা কথা তোমার এই চ্যানেলের মাধ্যমে বলতে চাই ঠাকুর মশাইদেরকে, হ্যাঁ, অনেক দর্শক বন্ধুরা আছে, আমি বলতে চাই যে যখন তোমরা বাবা বা মা যেও মারা যাক তার কাজকর্ম করবে, একটু পুরোহিতদেরকে যাচাই করে নিও, কারণ আমার বাবার যে কাজগুলো পুরোহিতরা করেছেন, ওনারা কোনো কাজই অ্যাকচুয়ালি করেনি, মানে 8 ঘন্টার মধ্যে ওনারা ছাত্রটা ছেড়ে দিয়েছেন, মানে ওনার কোনো ঠিক মতো কাজই করেন। দোষটা হয়তো আমরা ভালোভাবে কাটাতে পেরেছিলাম অনেকগুলো পুরোহিত মশাই নিয়ে। তো ওনাদেরকে একটা কথাই বলবো, এইসব সিরিয়াস বিষয় নিয়ে একটু দয়া করে পয়সা বা এইসব নিয়ে একটু মানে ছেলেখেলা না করে একটু মনোযোগ দিয়ে কাজগুলো করতে। তো সেটাই বলছিলাম যে প্রত্যেকটা মানুষের বোঝা উচিত, অনেকেই এই ব্যাপারগুলো গ্রাহ্য করে না, যে হ্যাঁ দোষ পাওয়া গেছে। এর আগেও আমার চ্যানেলেই একটা কল রেকর্ডিং এ ঋতিকা নন্দীও বলেছিল এই ঘটনা, এরকম একটা ঘটনা, যে দোষ পেয়েছিল কিন্তু কেউ পাত্তা দেয়নি, যার ফলে তার দাদা মারা গেছিল আর মেয়েটাকে এতগুলো দিন এতগুলো বছর ভুগতে হয়েছিল। তো প্রত্যেকের এটা বোঝা উচিত যে আজকের দিনে দাঁড়িয়ে সায়েন্স যতই এগিয়ে যাক না কেন, বিয়ন্ড সায়েন্সও কিছু হয়, সায়েন্সের ওপরেও কিছু হয় যার আনসার সায়েন্স দিতে পারে না। এরকম অনেক সুপারন্যাচারাল জিনিস রয়েছে, অনেক সুপারন্যাচারাল ব্যাপার রয়েছে যেগুলোর উত্তর কোনোদিনই হয়তো সায়েন্স দিতে পারবে না, কারণ সায়েন্সেরও একটা লিমিট আছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো আজকের ঘটনাটা শুনে। আমি ভীষণ ভয় পেয়েছিলাম তোমার কয়েকটা জায়গায়, যেমন ওই লাইট নিভে যাওয়ার ব্যাপারটা, দেন পায়রা মরে পড়ে থাকার যে জায়গাটা, তারপর তুমি যেটা বলছিলে যে তোমার ঠাকুমার সামনে তুমি দেখেছো তোমার বাবাকে বসে থাকতে। তো এই জায়গাগুলো আমাকে ভীষণ একটা ওই বোন চিলিং একটা, মানে স্পাইন চিলিং একটা সেন্সেশন ফিল করিয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ সোনালি, মানে তোমার লাইফের এরকম একটা ইম্পর্টেন্ট ইনসিডেন্ট বা ঘটনা গল্পওয়ালা পরিবারের সাথে শেয়ার করার জন্য। আমিও খুব খুশি দাদা যে তোমাদের সাথে এই ঘটনাটা আমি শেয়ার করতে পেরেছি, আমিও খুব খুশি। থ্যাংক ইউ সো মাচ। আশা করি তুমি, তোমার মা এবং তোমার পরিবার সকলে ভীষণ ভালো থাকবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, হ্যাঁ রাখি দাদা। হ্যাঁ। Spotify original horror podcast. তো এটাই ছিল আজকের ঘোষলি কল রেকর্ডিং। কল রেকর্ডিং এর মাধ্যমে যে ঘটনাটা শুনলি, ঘটনাটা কেমন লাগলো
কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর শেয়ার বাটনে প্রেস করে দিও। আর যদি আজকে প্রথমবারের জন্য গল্পওয়ালা ইউটিউব চ্যানেলে এসে থাকো বা আজকের ঘটনাটা প্রথমবারের জন্য শুনে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্পটিফাই পডকাস্টিংও ফলো করে দিও। ভুলে গেলে চলবে না, গল্পওয়ালা আমাদের প্রত্যেকের নিজেদের যৌথ পরিবার। আজকের এপিসোড আমি এখানেই শেষ করছি। আগামী শনিবার আসছি নতুন কোনো গল্প বা ঘটনা নিয়ে।